আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। মানে কেমিক্যাল আসলে বিক্রিয়ক থেকে যে উৎপাদ হয় সেগুলো আসলে পরিবর্তনটা কিভাবে হবে এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পুরাই ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার এবং ফার্স্টের দিকে অনেক থিওরিটিক্যাল ইনফরমেশন আছে। সো থিওরিটিক্যালও আছে এবং ম্যাথমেটিক্যালও আছে। সো ম্যাথমেটিক্সই হচ্ছে বেশি এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার এই বইয়ের সব থেকে মানে ফার্স্ট পার্টের বইয়ের সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে এটা। মানে তোমরা তো অলমোস্ট 1 2 3 শেষ করেছো, তোমাদের কাছে হচ্ছে 2 নম্বর লেকচারটা অনেক বড় মনে হয়েছে, বাট এটা আরও অনেক বড়। এটা পেজ হচ্ছে গিয়ে 492 থেকে 377, 357, 5 হাতে 1 3, একশো স্যার অর্ধেক পঁয়ত্রিশটা পেজ। বই। 135টা পেজ। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আসলেই এখানে অনেক কনসেপ্ট এবং এই বইয়ে হচ্ছে এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের 3টা পার্ট। 3টা পার্ট বলতে হচ্ছে গিয়ে কেপিকেসি একটা ইম্পর্টেন্ট পার্ট আছে এই চ্যাপ্টারের। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিড ক্ষারের হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট পার্ট আছে। তৃতীয়ত হচ্ছে গিয়ে আমরা এসএসসি লেভেলে হচ্ছে আমরা ডেলাইসের মানটা ক্যালকুলেশনের একটা ম্যাথ করে আসছি, মনে আছে তোমাদের অষ্টম অধ্যায়ে ডেলাইস নির্ণয় করতা? জি স্যার। ওইটা একটা পার্ট, মানে জি হচ্ছে স্যার। পরিমাণ তাপ ক্যালকুলেশনের একটা কনসেপ্ট, মানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিকে আমরা কিছু থিওরিটিক্যাল জিনিস পড়ব, এরপর হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল যে কনসেপ্টগুলো আছে ম্যাথমেটিক্যাল পার্টটাকে হচ্ছে এখানে 3টা ভাগে ভাগ করা যায়। তো 3টা পার্ট আসলে, তো এখান থেকে প্রতি বছর 2 সেট সৃজনশীল কোশ্চেন তোমার থাকবে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটাকে মানে সেমভাবে হচ্ছে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং লজিক্যাল চ্যাপ্টার, বিশেষ করে কেপিকেসি খুবই সহজ কনসেপ্ট এবং প্রতি বছরই কোশ্চেন থাকে কেপিকেসি দিয়ে। শুধু এখানে না, তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন বলো, কেউ যদি বুয়েট চিন্তা করো, কেউ যদি ইউনিভার্সিটি চিন্তা করো, প্রত্যেকটা জায়গায় এখানে খুবই খুবই লজিক্যাল জিনিসগুলো তোমার পরীক্ষায় আসে। সো এখানে আসলে চ্যাপ্টারটা পড়েও ফার্স্ট থেকে রেগুলারিটি মেনটেন করলে আমরা চ্যাপ্টারটা পড়ে অনেক মজা পাবো। ঠিক আছে, সো আমরা শুরু করি। প্রথমত স্যার রাসায়নিক, কত পেজ আরেকবার বলবেন? কত পেজ নাম্বার সেটা 357 আমার বইয়ে, তোমাদের বইয়ের সাথে মিলে কিনা দেখো। আমার বই 357। রাসায়নিক বিক্রিয়া। সো রাসায়নিক বিক্রিয়া মানে কি? সাপোজ রাসায়নিক বিক্রিয়া কি কি থাকে? বিক্রিয়ক থাকে এবং উৎপাদ থাকে। মনে করো এ এবং বি হচ্ছে বিক্রিয়ক, এরা পরস্পরের মাঝে বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়ক হচ্ছে গিয়ে থাকবে আমাদের হাতের বাম সাইডে, বা হচ্ছে এই যে তীরমুখী, মানে বিক্রিয়ক উৎপাদটাকে আলাদা করা হয় একটা তীর সাইন দ্বারা। হ্যাঁ, এই তীরের হচ্ছে লেফট সাইডে থাকবে বিক্রিয়ক, রাইট সাইডে থাকবে হচ্ছে উৎপাদ। রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়মাবলী এসএসসিতেও তোমরা পড়ে আসছো, যা সেগুলোই আমি বলতেছি। তারপর হচ্ছে গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক একের অধিক থাকে তখন হচ্ছে গিয়ে আমরা তাদের মাঝে প্লাস সাইন ইউজ করব। যদি হচ্ছে উৎপাদ একের অধিক থাকে তাহলে তার মাঝেও হচ্ছে আমরা প্লাস সাইন ইউজ করব। আবার অনেক সময় রাসায়নিক বিক্রিয়ার হচ্ছে ভৌত অবস্থাগুলো প্রকাশ করা হয়। সাপোজ তোমার ভৌত অবস্থা যদি কঠিন হয় তখন সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, লিকুইড হলে এল দ্বারা প্রকাশ করা হয়, গ্যাসীয় হলে জি দ্বারা প্রকাশ করা হয় এবং অ্যাকোয়াস হলে তোমার একিউ দ্বারা প্রকাশ করা হয়। সো রাসায়নিক বিক্রিয়ার হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা আমরা প্রকাশ করতে পারি এভাবে। আমরা কি বুঝতে পেরেছি? তো আসলে রাসায়নিক বিক্রিয়া কি, পৃথিবীর যাবতীয় বস্তুই হচ্ছে তুমি যাই তৈরি করো না কেন, দেখো আমরা এই যে কাগজটায় লিখতেছি এই কাগজটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়েছে। রাসায়নিক পরিবর্তনটা আসলে কি? রাসায়নিক পরিবর্তন 2 রকমের পরিবর্তন আমাদের আছে, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের বেসিক ডিফারেন্সটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে একটা স্থায়ী পরিবর্তন আর ভৌত পরিবর্তন হচ্ছে একটা অস্থায়ী পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে ধর্মের পরিবর্তন, স্থায়ী পরিবর্তন মানে হচ্ছে ধর্মের চেঞ্জ হবে, আর এটা হচ্ছে গিয়ে বাহ্যিক একটা চেঞ্জ হবে। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বোঝাই, এই যে কাগজটা তৈরি হয়েছে, যে কাগজটা আমরা লিখছি, এই কাগজটা তৈরি হয়েছে গাছ, বাঁশ, খড়কুটা এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। তুমি চাইলেই এই কাগজটাকে কখনোই গাছে রূপান্তরণ করতে পারবা না, বাঁশে রূপান্তরণ করতে পারবা না। পারবা কি? এই কাগজটাকে রিসাইক্লিং করে
পুনরায় কাগজে মানে সাদা কাগজ ফ্রেশ কাগজ তৈরি করতে পারবা, কিন্তু এই কাগজটাকে কখনোই হচ্ছে পুনরায় গাছে মানে গাছের বাকল বা যা দিয়ে আমরা সহজ কথায় কাগজটা তৈরি করেছি সেখানে তুমি ব্যাক করতে পারবা না। তার মানে হচ্ছে আমরা আমরা মনে করো এই একটা অবস্থা, এই একটা অবস্থা, এই অবস্থা থেকে এখানে আমরা যেতে পারবো, পেছনে আর ব্যাক করব না। যে জায়গাটা থেকে তৈরি হয়েছে সেই জায়গাটাই স্টার্ট পয়েন্ট, এটা মনে করো ইন পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে আর ব্যাক যদি করতে না পারি সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, মানে পার্মানেন্ট চেঞ্জ বা ধর্মের চেঞ্জ হয়ে গেছে, সেটার পুনরায় পেছনের অবস্থায় ফিরে আসবে না। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন, যেমন রাসায়নিক পরিবর্তন উদাহরণ যদি দেই, আরও একটা উদাহরণ, যে ধরো একটা ইট তৈরি করলাম, এটা একটা ইট, এই ইটটা হচ্ছে তৈরি হয়েছে মাটি, বালু, এগুলো দিয়ে তৈরি হয়েছে, তাই না? এখন তুমি চাইলেই কখনো আর ওই ইটটাকে পোড়ানোর পরে কখনোই আর তুমি মাটি বালুতে রূপান্তর করতে পারবা না। এটা সব সময় হচ্ছে গিয়ে ইট থাকবে, ইটটাকে তুমি যতই পানিতে ভিজিয়ে রাখো ওটা আর কাদা বা মাটিতে পরিণত হবে না, এবং ওটাকে তুমি যতই গুঁড়া করো কখনোই তুমি মাটিতে পরিণত করতে পারবা না, তুমি ইটের গুঁড়া রূপান্তরণ করতে পারবা। তার মানে ওখানেও দেখো রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে। তো এরকম আসলে অনেক বিক্রিয়া হয় যেগুলো হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ হয়ে থাকে। কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো স্টার্টিং পয়েন্ট থেকে তুমি ইন পয়েন্টে গেলা, আবার ওই ইন পয়েন্ট থেকে পুনরায় ব্যাক করে স্টার্ট পয়েন্টে আসতে পারবা। এটা যদি হয় তখন আমরা সেটাকে বলবো ভৌত পরিবর্তন। যেমন আমরা যদি একটা মোমবাতির উদাহরণ দেই, আর বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে তো উল্টোটা হয়। হ্যাঁ বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে তো উল্টো হবে, সেটা হচ্ছে অবশ্যই ভৌত পরিবর্তন হয়ে যাবে। সেটা ভৌত পরিবর্তন। হ্যাঁ অবশ্যই হচ্ছে ভৌত পরিবর্তন হবে। দেখো একটু শেষ করি তাহলে ক্লিয়ার হবা। যেমন এখানে ধরো একটা মোমবাতি জ্বলতেছে, হ্যাঁ এটা একটা মোমবাতি মনে করো, মোমবাতি। মোমবাতিটা যখন জ্বলে তখন হচ্ছে গিয়ে আমাদের কিছু অংশ কি এই গ্যাসীয় আকারে উড়ে যায় না, এভাবে উড়ে যায় না কিছু অংশ, আর কিছু অংশ কি এই মোমের গা বেয়ে হচ্ছে কি নিচে পড়ে না গলিত অংশ, বুঝছো? যে গলিত অংশটা নিচে পড়ে ওইটা দিয়ে পুনরায় তুমি মোমবাতি তৈরি করতে পারবে না। হ্যাঁ স্যার, তাহলে এখানে এখানে পরিবর্তনটা কেমন হলো? এখানে পরিবর্তনটা কিন্তু ভৌত হয়েছে। আর যেটা এই যে অ্যাকোয়াস আকারে যেটা উড়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড আকারে, সেটাকে কি তুমি আর ফিরে পাচ্ছ? সেটাকে তুমি ফিরে পাচ্ছ না। তার মানে ওখানে কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে। দেখো আমি যে টেবিলটার উপরে খাতাটা রেখে হচ্ছে গিয়ে তোমাদের পড়াচ্ছি, এই টেবিলটাও যদি হচ্ছে গিয়ে কাঠ দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে এই কাঠটা তৈরি হয়েছে গাছ থেকে, তুমি চাইলেই এই কাঠটাকে আর কখনোই গাছে রূপান্তরণ করতে পারবা না। তার মানে এখানেও কিন্তু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে। আমরা কি বুঝতে পারছি কনসেপ্টটা? রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন। আর এই যে পরিবর্তনের যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে যদি কেমিক্যালের মাধ্যমে হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয়, যে বিক্রিয়ায় হচ্ছে বিক্রিয়ক থাকে এবং উৎপাদ থাকে। বিক্রিয়া হচ্ছে গিয়ে তারা একে অপরের মাঝে বিভিন্ন টাইপের বিক্রিয়া থাকবে, আবার সেই বিভিন্ন টাইপের বিক্রিয়া হচ্ছে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে উৎপাদ তৈরি করে। তুমি সংযোজন বিক্রিয়া আছে যার সকল বিক্রিয়কগুলো মিলে একটা উৎপাদ তৈরি করবে। বিয়োজন বিক্রিয়া আছে কি একটা বিক্রিয়ক থেকে ভেঙে একের অধিক উৎপাদ তৈরি করবে। প্রতিস্থাপন বিক্রিয়া আছে, দহন বিক্রিয়া আছে, জারণ, মানে বহুত টাইপের বিক্রিয়া আছে। তার মানে হ্যাঁ সহজ কথা এখানে আমাদের এক কথায় যেটা বুঝবো যে একটা রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে বা ভৌত পরিবর্তন ঘটে। যেখানে আমরা, কারণ হচ্ছে কি আমরা যখন একটু পরেই পড়বো একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, এখানে একটু ওটা আমরা তখনই বলি, এখন না বলি। আচ্ছা আমরা রাসায়নিক বিক্রিয়াটা আপাতত একটু বুঝছি কিনা বলো? জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে আমরা একটা সূত্র শিখবো, তারপর একটা অঙ্ক করব, যে অঙ্কটা তোমার এখানে বইতে দেওয়া নাই, এসএসসিতে দেওয়া ছিল, আমি একটু মনে করাই দিব। শতকরা উৎপাদনের পরিমাণ নির্ণয়, শতকরা উৎপাদ নির্ণয় করা। শতকরা উৎপাদ এর পরিমাণ, শতকরা উৎপাদ হচ্ছে গিয়ে উৎপাদের প্রাপ্ত পরিমাণ, উৎপাদের প্রাপ্ত পরিমাণ ডিভাইড হচ্ছে উৎপাদের প্রাথমিক বা তাত্ত্বিক মানে বা মোট যাই বলো না কেন, মোট পরিমাণ ইনটু হচ্ছে 100। এই হচ্ছে আমাদের সূত্রটা। আমরা অঙ্কটা করব, দেন সূত্রের প্রয়োগটা করব, তাহলে বুঝতে পারবো। দেখো তোমার যদি হচ্ছে গিয়ে একটা আমি অঙ্ক লিখে দেই, যে ক্যালসিয়াম কার্বনেটকে 80 গ্রাম
ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 56 গ্রাম, না 39 গ্রাম ছিল মেবি, 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। এখন কোশ্চেন হচ্ছে আমার উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। দেখো এখানে আমাদের হচ্ছে গিয়ে যাকে তাপ দিবা সে হচ্ছে তোমার বিক্রিয়ক। কাকে তুমি তাপ দিচ্ছ বলো, কাকে তাপ দিচ্ছ? এখানে বিক্রিয়ক কে হবে? রেসপন্স করো একটু। ক্যালসিয়াম কার্বনেট CO3 কে তাপ দিতেছ না? হ্যাঁ, এটাকে যেটাকে তুমি তাপ দিবা সেটা হচ্ছে বিক্রিয়ক। তো এটাকে তাপ দিয়ে তুমি কি পাচ্ছ? ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছ আর কি কার্বন ডাই অক্সাইড পাচ্ছ। তাহলে অবশ্যই বিক্রিয়াটা করতে হবে। আমরা বিক্রিয়া করার পরে হচ্ছে সমতা করতে হবে। অলমোস্ট এটা সমতায় আছে। এখন তুমি দেখো তোমার কাছে দেওয়া আছে কোনটা? তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, আর প্রাথমিক অবস্থায় 39 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডও দেওয়া আছে। তাহলে দেখো আমাদের উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্র ছিল উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্র ছিল উৎপাদের প্রাপ্ত পরিমাণ। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে একটা উৎপাদ, সেই উৎপাদের পরিমাণ একটা কোশ্চেনে দেওয়া আছে। উৎপাদের পরিমাণ যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমরা লিখে নিব। ইনটু কি তোমার 100 ছিল, তাই 100 লিখে নিলাম। আর এখানে একটা টার্ম ছিল সেটা হচ্ছে গিয়ে উৎপাদের তাত্ত্বিক পরিমাণ। সেই তাত্ত্বিক পরিমাণটা আমরা ক্যালকুলেশন করে নিব। এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য যদি আণবিক ভর বের করো তাহলে আমরা 100 পাবো। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর যদি বের করো তাহলে আমরা 56 পাবো। তাহলে আমরা লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এরপর বলতে পারি 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 56 ডিভাইডেড বাই 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এখন ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা তোমাকে কত দেওয়া ছিল? 80 গ্রাম। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে 56 ইন্টু 80 ডিভাইড হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এটা ক্যালকুলেশন করি, 56 ইন্টু হচ্ছে গিয়ে 80 ভাগ হচ্ছে 100, তাহলে কত হবে? 44.8। এখানে সেই 44.8 তুমি নিয়ে আসবা। এখন তুমি ক্যালকুলেশন করো, 3900টা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 87.05%। এটা হচ্ছে আমাদের সেই উৎপাদের পরিমাণ। বুঝছি কিনা সবাই বলো? জি স্যার, বুঝছি। সবাই জি বুঝছো? স্যার। সহজ অঙ্ক, এসএসসি তো এটা করে আসছো। হ্যাঁ, সো এটা হচ্ছে অবশ্যই পারা উচিত। ওকে, এরপরে আমরা পড়ব গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি, কেমিস্ট্রি বাংলায় কখনো লিখেছো? কেমিস্ট্রি লিখেছো কখনো? কেমিস্ট্রি তো সেই 9 থেকে পড়তেছো। স্যার বাংলায় লেখলে তো রসায়ন লেখছি, আর ইংলিশে না সেটা সেই জন্যই তো কোশ্চেনটা করছি। রসায়ন লেখি। সেই জন্যই তো কোশ্চেনটা করেছি যে কখনো কেমিস্ট্রি বাংলায় লিখেছো? লিখেছো তো অবশ্যই রসায়ন, কেমিস্ট্রি হ্যাঁ। লিখো নাই। সেই জন্য কোশ্চেনটা লেখো নাই বিদায় কোশ্চেনটা আমি করেছি, কারণ এটা নর্মালি সচরাচর লেখা হয় না। গ্রিন কেমিস্ট্রি দেখো পাশে হচ্ছে, গ্রিন কেমিস্ট্রি মানে সবুজ রসায়ন নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাই গ্রিন কেমিস্ট্রি মানে সবুজ রসায়ন। সুতরাং গ্রিন কেমিস্ট্রিতে হচ্ছে পাশে দেখো একটা চিত্র আছে দেওয়া, যেখানে হচ্ছে গিয়ে আমাদের সবুজ পাতা, সব কিছু সবুজ দেওয়া আছে। আসলে সবুজ পাতাটা হবে কখন বলো? সব কিছু গাছপালা সবুজ কখন থাকবে? যখন আশেপাশে কোনো দূষণ থাকবে না। আমরা সেকেন্ড পার্টের ফার্স্ট অধ্যায়ে পড়ে আসছি বিভিন্ন শিল্প কারখানা থেকে বিভিন্ন রকমের দূষক পদার্থ, ভারী ভারী কণা নির্গত হয়, যার কারণে আমাদের ওজোন স্তর ধ্বংস হয়। হ্যাঁ, এবং গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হয়, মানে অনেক প্রবলেম সৃষ্টি হয়, যেটা আমরা সেকেন্ড পার্টের ফার্স্ট অধ্যায়ে পড়ে আসছি। কিন্তু ওই জিনিসগুলো যদি তৈরি না হয়, আমাদের আশেপাশের পরিবেশটা দেখবা সবুজ থাকবে। তুমি দেখবা যত বেশি নগর, মানে কি জানি বলে, শহর কি জানি বলে, নগরায়ন, তত বেশি হচ্ছে গিয়ে দূষণ। তুমি দেখবা গ্রামে গেলে, গ্রামে কিন্তু দূষণের মাত্রা হচ্ছে নাই বললেই চলে, এবং গ্রাম কিন্তু হচ্ছে গ্রিন।
বলে না গ্রিন পরিবেশে গিয়েছিলাম, সবুজ পরিবেশে একটু ঘুরে আসি, এই কথা কিন্তু আমরা বলি, তাই না? তাহলে সবুজ পরিবেশ বলতে গ্রামকে কিন্তু আমরা কেন বলি? এখানে হচ্ছে কোনো দূষণ নেই, দূষণ মুক্ত, সব কিছু হচ্ছে গিয়ে মানে ওখানে অক্সিজেনটাও হচ্ছে গিয়ে পিওর অক্সিজেন, যেটা আমরা মন ভুলে নিঃশ্বাস নিতে পারি। যে বলি না যে একটু গ্রামে ঘুরে আসি, মানে মুক্ত হাওয়া খেয়ে আসি একটু, বা এরকম কিন্তু আমরা অনেকে বলি। যাই হোক, শুনেছো কি না? তো এখানে গ্রিন কেমিস্ট্রি বলতে এটাই বোঝানো হয়েছে যে দূষণ থাকবে না, উইথাউট পলিউশন, সহজ কথায় মানে কোনো ধরনের পলিউশন থাকবে না। বুঝতে পেরেছি? তো এটা এখানে বোঝাইছে। এখন দূষণ নিয়ন্ত্রণের বিকল্প পথ, বিভিন্ন পথ আছে, সেটা হচ্ছে এখানে ব্যাখ্যা করছে। দেখো গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞাটা কি দিছে, যে রসায়নের মাধ্যমে রাসায়নিক পদার্থের উৎপাদন প্রক্রিয়া এমনভাবে নকশা করা হয় যাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উৎপাদন হ্রাস বা বন্ধ করা যায়, তাকে গ্রিন কেমিস্ট্রি বলে। একটা বিক্রিয়া করলে তোমার ক্ষতিকর একটা উৎপাদ তৈরি হতে পারে, তো গ্রিন কেমিস্ট্রির মূল উদ্দেশ্যটাই হচ্ছে ওই ক্ষতিকর যে গ্যাস উপাদানটা তৈরি হবে সেটা যাতে তৈরি না হয়, বা তৈরি হলেও সে স্বাভাবিকভাবে যেটা তৈরি হয় তার তুলনায় যাতে তুমি কম তৈরি করতে পারো, এটাই হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির মুখ্য উদ্দেশ্য। তাহলে হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মূল কাজ হচ্ছে মানে আমাদের এনভায়রনমেন্টটা যাতে ভালো থাকে, তার জন্য হচ্ছে দূষণমুক্ত যে উপাদানগুলো বিক্রিয়া করলে তৈরি হবে সেগুলো যাতে তৈরি না হয়, বা সেগুলোকে যাতে আমরা প্রশমিত করতে পারি। এখন দেখো দূষণ নিয়ন্ত্রণের হচ্ছে গিয়ে বিকল্প পথ আলোচনা করছে। আমরা হচ্ছে গিয়ে কিছু বিকল্প পথ এখানে আছে, রিডিং দাও, রিডিং দিলে বুঝবা যে পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ হচ্ছে অতি দ্রুত শিল্পের প্রসার। এই যে আমি বললাম নগরায়ন, হ্যাঁ, যেসব শিল্প কারখানায় বিষাক্ত পদার্থ নির্গত হয় এবং যেসব শিল্পে বিষাক্ত পদার্থ উৎপাদন করা হয় সেগুলো থেকে সর্বাধিক মাত্রায় পরিবেশ দূষণ ঘটে। আমাদের দৈনন্দিন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহৃত, যা কৃষিকার্যে ব্যবহৃত পদার্থের প্রস্তুতির জন্য রসায়নবিদদের মুখ্য অবদান থাকলেও তারাই কিন্তু পরিবেশ দূষণের জন্য সবথেকে বেশি দায়ী। কারণ রসায়নবিদ্যাই হচ্ছে কেমিক্যাল নিয়ে কাজ করে এবং তারাই হচ্ছে বিভিন্ন ক্ষতিকর গ্যাসীয় উপাদানটা তৈরি করে থাকে, তারাই আমাদের পরিবেশটাকে দূষণ করতেছে, এই কথাগুলোই বলছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের দেখো, আমাদের হচ্ছে গিয়ে সবুজ রসায়নের জন্য 12টা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালা যদি ফলো করা হয় তাহলে গ্রিন কেমিস্ট্রি বা পরিবেশটা আমরা সবুজ রাখতে পারবো, বা গ্রিন কেমিস্ট্রির যে মুখ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে। তাহলে দেখো সেই নীতিমালাগুলো কি আসলে, যে বজ্র পদার্থ প্রতিরোধ, মানে বজ্র বা দূষণ, তুমি এখানে পয়েন্টগুলো খুব ভালো করে পড়বা। রচনার মতন এই 12টা পয়েন্ট দেওয়া আছে এখানে, 12টা পয়েন্ট খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে। পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা ভালো, যে আমাদের সবুজ রসায়নের আসলে নীতিমালা প্রণয়ন করো, বা সবুজ রসায়নের হচ্ছে গিয়ে নীতিমালাগুলো আলোচনা করো, এভাবে কোশ্চেন হতে পারে। সো অবশ্যই এটা জানতে হবে। এরপর দেখো সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি বলতে তারপর দেখো যে সর্বোচ্চ হচ্ছে অ্যাটম ইকোনমি। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি হচ্ছে বজ্র এবং দূষণ সৃষ্টির পরে পরিবেশ সরি সর্বোচ্চ অ্যাটম ইকোনমি হচ্ছে সাংশ্লেষিক পদ্ধতিসমূহকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে করে রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহৃত সকল বিকারকী প্রান্তিক উৎপাদের অন্তর্ভুক্ত হয় এবং সহ উৎপাদের পুনঃচক্রায়নের প্রয়োজন না হয়। মানে তুমি এখানে আমরা অঙ্ক করবো, এটা দিয়েও অঙ্কটা একটু দেখো, সূত্রটা একটু দেখো, তাইলে বুঝবো যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি শতকরা পরিমাণ হচ্ছে এই সূত্রটা শেখার সাথে সাথে হচ্ছে আমরা অঙ্কটাও করবো অ্যাট এ টাইম, যে উৎপাদের মোট মোল সংখ্যা ইনটু হচ্ছে সংকেত ভর। এক কথায় যদি এই টোটালটাকে বলো উৎপাদের মোট ভর, এই টোটালটাকে যদি এক কথায় বলতে যাও তাহলে আমরা বলতে পারি উৎপাদের মোট ভর। ওকে, ডিভাইড হচ্ছে বিক্রিয়ক উৎপাদের মোট ভর, বিক্রিয়ক উৎপাদের মোট ভর, এটাকে তোমার লিখছে দেখো মোল সংখ্যা ইন্টু সংকেত ভর। তাহলে আমরা যদি সংক্ষেপে এই সূত্রটা লিখতে যাই, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি এর মানে হচ্ছে বিক্রিয়কের মানে হচ্ছে উৎপাদের যেটা আমাদের উৎপাদ করতে হবে না, মানে আমাদের যে টার্গেট উৎপাদ, যেটা সহজ কথা আছে, টার্গেট কথাটাও লিখি, টার্গেট উৎপাদের মোট ভর ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদের মোট ভর ইন্টু হচ্ছে 100। যেমন একটা অঙ্ক করি তাহলে এটা বুঝবা। যেমন তোমরা একটু ইয়াতে চলে যাও। হ্যাঁ বলো।
স্যার বইয়ে নিচে মানে অ্যাটমিক ইকোনমির নিচে ঢুকে লেখছে যে বিক্রিয়ক উৎপাদনের ব্র্যাকেটে লেখছে মোট সংখ্যাটি সংকেতের মানে সংকেতের ভর। হ্যাঁ। ওইটা কি? আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি, অঙ্ক দিয়ে বুঝাচ্ছি। তোমরা একটু যাও, ইয়াতে যাও, 359 পেজে যাও, পরের পেজে যাও। ওখানে একটা কোশ্চেন আছে, উদাহরণ 1 নামে একটা কোশ্চেন আছে, দেখো। এই যে CS2 ডাবল বন্ড CS2 এর সাথে যখন হাইড্রোজেনের সংযোজন হয়েছে তখন CH3 হয়েছে। এখন এখানে যদি তুমি সমতা করো, সমতা করলে দেখবা এখানে যা আছে এখানে তাই আছে, সো অলরেডি সমতায় আছে। তাহলে এখন উৎপাদের হচ্ছে গিয়ে মোট ভর কত হবে? উৎপাদ কি? C2H6। এখানে কি হয়েছে? যার সংযোজন হয়েছে H একটা হাইড্রোজেন তুমি এখানে নিয়েছো, একটা হাইড্রোজেন তুমি এখানে নিয়েছো, তখন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এসএসসিতে অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া পড়ে এসেছো। তাহলে এই যৌগটার হচ্ছে গিয়ে তুমি সংকেত ভরটা বের করবা। কার্বন হচ্ছে 12 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে কত 1 ইন্টু 6, তাহলে হবে কত? আমাদের হবে গিয়ে 24 প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু কত? 30। তাহলে দেখো ওখানে তোমার বোঝানো হয়েছিল, এখন আবার পেছনে তুমি ব্যাক করো, পেছনে ব্যাক করো। প্রথমত বলছিল কি উৎপাদের মোল সংখ্যা, তো উৎপাদের মোল সংখ্যা কত? 1 না? এখানে উৎপাদ আছে কয়টা? একটা আছে না? একটা আছে। উৎপাদের মোল সংখ্যা ইন্টু সংকেত ভর, এই যে সংকেতের, সেই সংকেতের ভর কত? 30। তো সেই 30-এর সাথে যদি 1 গুণ করো তাহলে আবার আমরা 30ই পাই না? মিনিং বুঝছো? আবার দেখো নিচে লেখা হয়েছে বিক্রিয়ক এবং উৎপাদের, বিক্রিয়কের এবং উৎপাদের। এখানে দেখো বিক্রিয়কের হচ্ছে কি যদি তুমি কাউন্ট করো এখানে কত? C2H4, তাহলে এখানে আসে কত? 12 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 4, তাহলে কত? 24 প্লাস হচ্ছে 4, তাই না? তাতে আসে কত? 28। আর এখানে আসে কত? 1 ইন্টু 2, তাতে 2 আসে না? বুঝছো বিষয়টা? তাতে কত? 2 আসে। এখন তুমি দেখো এই যে বললা যে আমার এখানে কি বলছে, বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা ইন্টু সংকেত ভর। বিক্রিয়ক উৎপাদের টোটাল মোল সংখ্যা কত? এখানে আছে 1 মোল, এখানে আছে কত? 1 মোল, তাই না? তার মানে হচ্ছে গিয়ে নর্মালি একেও 1 দ্বারা গুণ করবা, একেও 1 দ্বারা গুণ করবা, তাহলে সংকেত ভরকে হচ্ছে 1 দ্বারা গুণ করলে যা তাই পাচ্ছি। এখন এটাকে যদি ক্যালকুলেট করো মোট, তাহলে আমাদের কত? দুইটা যোগ করলে কত হবে? 30 হবে না? যদি একাত্রে যদি করতে যাও 30 হবে। জি স্যার। এখন তুমি সূত্র অনুসারে মান বসাও। আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের, আমি সংক্ষেপে সূত্রটা লিখেছিলাম যে টার্গেট উৎপাদের, এখানে উৎপাদ একটাই ছিল, এই জন্য হচ্ছে আমাদের টার্গেট উৎপাদও ওইটা আর উৎপাদও ওইটা। সো উৎপাদের মোট ভর ডিভাইডেড বাই বিক্রিয়ক ও উৎপাদের মোট ভর, মানে বিক্রিয়ক এবং উৎপাদের মোট ভর হচ্ছে গিয়ে সরি বিক্রিয়ক উৎপাদের মোট ভর না, এখানে হচ্ছে বিক্রিয়কের মোট ভর হবে, বিক্রিয়কের বিক্রিয়কের মোট ভর হবে। তাহলে এখানে দেখো আমাদের উৎপাদের মোট ভর কত? 30, মানে আমাদের যে টার্গেট উৎপাদটা 30। বিক্রিয়কের হচ্ছে গিয়ে যে মৌলগুলো ছিল বা যে যৌগগুলো ছিল তাদের একটা হচ্ছে 28, একটা হচ্ছে 2, তাহলে মোট ভর কত হলো? 30 হলো। ইন্টু করবা কি? 100, তাহলে এখানে কত? 100% হয় না? অ্যাটম ইকোনমি, বুঝতে পারছি? তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে অ্যাটম ইকোনমির পরিমাণটা হচ্ছে 100%। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, এখন দেখো উদাহরণ 2 নাম্বারটা দেখো, তাইলে একটু ডিফারেন্স খুঁজে পাবা আমি টার্গেট উৎপাদটা কেন বলছি। দেখো আমাদের উৎপাদে এখানে আছে একটা ফেনল, বেনজিনের সাথে ওএইচ মূলক আছে। বেনজিনে আমরা হচ্ছে যখন জৈব যৌগ পড়বো এই বিক্রিয়াটা আমরা পড়বো। এখন দেখো এই বেনজিন মূলকটা কি করবে? এই অক্সিজেনটাকে ওর কাছে টেনে নিবে, তখন কি জিঙ্ক অক্সাইড হয়ে যাবে। আর এই হাইড্রোজেনটা কি হবে? এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, কার্বনের সাথে যুক্ত হয়ে কি আমাদের বেনজিন হবে। তাহলে বেনজিন মানে কি? C6H6। প্রত্যেকটা এক প্রান্ত মানে হচ্ছে এক একটা কার্বন, এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে দেখো এটা হচ্ছে বেনজিন। এখন আমাদের দেখো টার্গেট উৎপাদ হচ্ছে বেনজিন। তাহলে দেখো বেনজিনের হচ্ছে গিয়ে যদি ভর বের করতে যাও, বেনজিনের আণবিক ভর বের হবে কত? 78, বেনজিন আছে একটাই। এরপরে দেখো আমাদের এই জিঙ্কের ভর হচ্ছে কত? জিঙ্কের ভর হচ্ছে 65.5। এই যৌগটা হচ্ছে ফেনল, এটার সংকেত কি? C6H5। এখানে তো হাইড্রোজেন নাই, হাইড্রোজেনের পরিবর্তে আছে কি? OH, তাহলে H5OH। এই যৌগটার জন্য যদি ভর বের করো তাহলে তুমি পাবা 94। এখন যদি তুমি হচ্ছে অ্যাটম ইকোনমি ক্যালকুলেশন করতে যাও, আমাদের দেখো এটাও কিন্তু উৎপাদ, বাট এটাকে কিন্তু আমরা হিসাবে নেইনি। আমাদের টার্গেট উৎপাদটা হচ্ছে বেনজিন, তাহলে টার্গেট উৎপাদের ভর যাবে কোথায়? উপরে।
ডিভাইড হবে বিক্রয়কের টোটাল ভর। তা বিক্রয়কের টোটাল ভর কি 94 এবং 65.5 তুমি যোগ করবা। 94 প্লাস হচ্ছে 65.5 ইন্টু হচ্ছে কত 100। এটা যদি ক্যালকুলেশন করো কত পার্সেন্ট আসছে দেখো 48.9%। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু আমাদের ইকোনমির জন্য অতটা ভালো না, কারণ এখানে আমাদের হচ্ছে গিয়ে মানে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি কিন্তু অনেক কম আসছে, 50%-এর তুলনায় কম আসছে। বাট আগের বিক্রিয়াটা কিন্তু আমাদের জন্য খারাপ ছিল না, 100% অ্যাটম ইকোনমি হয়েছে, যেটা আমাদের জন্য আসলে ভালো। আমরা কি বুঝছি অ্যাটম ইকোনমির ম্যাথমেটিক্স? স্যার বলো। স্যার এখানে টার্গেট উপরটা কিভাবে বুঝবো? আচ্ছা, এখানে হচ্ছে তোমার কোশ্চেনটা ক্লিয়ার করে নাই, কোশ্চেন তোমার বলে নাই, কোশ্চেন আসলে তোমাকে কোশ্চেনে উল্লেখ করে দিবে। হ্যাঁ, এখানে তোমার কোশ্চেনটা করে নাই, কোশ্চেনের জায়গায় জাস্ট বিক্রিয়াটা লিখছে। অবশ্যই হচ্ছে গিয়ে তোমাকে কোশ্চেনে উল্লেখ করবে। এখানে এই যে অ্যাটম ইকোনমি হচ্ছে গিয়ে করা হয়েছে, কার অ্যাটম ইকোনমি করা হয়েছে? বেনজিনের। ঠিক আছে, এই টার্গেট উৎপাদটা কার অ্যাটম ইকোনমি তুমি বের করবা সেটা তোমাকে কোশ্চেনে বলে দিবে। এখানে কোশ্চেনে তোমাকে বলে দেয়নি, জাস্ট হচ্ছে কোশ্চেনে বিক্রিয়াটা দিয়ে দিছে। এবং তোমার হচ্ছে এই যে এখানে টার্গেট উৎপাদটা হচ্ছে গিয়ে তোমার একটা আলাদা কালি দিয়ে তোমাকে বোঝানো হয়েছে, মানে বেনজিনটাকে হচ্ছে দেখো রেড কালি দিয়ে বোঝানো হয়েছে, এজন্য আবার ফেনল থেকে তৈরি হয়েছে। জাস্ট এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এখান থেকে ওর বুঝলা যে আসলে তোমার কাছে বেনজিনটা চাওয়া হয়েছে, কিন্তু পরীক্ষায় যখন আসবে তখন অ্যাটম ইকোনমির পরিমাণটা অবশ্যই তোমাকে উল্লেখ করে দিবে আসলে তোমার কার অ্যাটম ইকোনমি তোমাকে বের করতে বলা হচ্ছে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার বুঝছি। ওকে, এরপর আবার জি স্যার। আবার পেছনে ব্যাক করো। পেছনে ব্যাক করে আমরা হচ্ছে দুইটা পড়লাম, আমাদের যে 12টা নীতিমালা ছিল, এই 12টা নীতিমালার ভিতরে অন্য নীতিমালাগুলো কি কি দেখো। ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে কম বিষাক্ত পদার্থ ব্যবহার করে অধিকতর নিরাপদ সংশ্লেষিক পদ্ধতি উদ্ভাবনে সবুজ রসায়নের উদ্দেশ্য, মানে যাতে যে কোনো জিনিস ব্যবহার করার সময় ঝুঁকিটা তোমার কম থাকে সেটার প্রতি তোমার খেয়াল রাখতে হবে। তারপর বলছে দেখো নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন, তোমার হচ্ছে রাসায়নিক পদার্থটা যাতে নিরাপদ থাকে সেটার প্রতিও তোমার সিনসিয়ার থাকতে হবে। তারপর দেখো নিরাপদ দ্রাবকের ব্যবহার, শক্তি দক্ষতার পরিকল্পনা গ্রহণ করতে হবে, মানে নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার, ন্যূনতম উপজাত সৃষ্টি। জাস্ট এগুলো পয়েন্ট আউট করবা, পয়েন্টগুলো মনে রাখবা, আমি আগেই বললাম। তারপর হচ্ছে একটু থিওরিটিক্যালি একবার রিডিং দিবা, নিজের ভাষায় লিখতে পারবা। প্রভাবকের ব্যবহার, হ্যাঁ, সহজে ভাঙনযোগ্য উৎপাদ তৈরি। তারপর দেখো যথাসময় দূষণ নিয়ন্ত্রণ আছে। তারপর দুর্ঘটনা রোধকরণ। এগুলো হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমির হচ্ছে গিয়ে এই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে অ্যাটম ইকোনমি বলতে হচ্ছে কি কেমিস্ট্রিটা আমাদের গ্রিন থাকবে, বা গ্রিন কেমিস্ট্রির যে মুখ্য উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়িত হবে। এবার বলে দেখো একটা দিছে, গ্রিন কেমিস্ট্রির নীতিমালার একটা বাস্তব উদাহরণ দাও। বাস্তব উদাহরণটা একটু রিডিং দাও। দেখো ইতোমধ্যে গ্রিন কেমিস্ট্রির নীতিমালা এবং এর অনুসরণ পরিবেশ দূষণ রোধে সহায়ক ভূমিকা রেখেছে। গ্রিন কেমিস্ট্রির নীতিমালা অনুসরণ করার কারণে আমাদের পরিবেশ দূষণটাকে যে আমরা রক্ষা করতেছি সেটা রোধ করতে আমাদের অনেক ভূমিকা রাখতেছে। যেমন সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বনের ব্যবহার রোধে এসব নীতিমালা সাহায্য করে। আমরা ওই যে মানে পার্টের প্রথম অধ্যায় সিএফসি পড়েছিলাম। সিএফসি হচ্ছে গিয়ে ক্লোরোফ্লোরো কার্বন, যেটা গ্রিনহাউস এফেক্টের জন্য অনেক দায়ী। তো এটা আসলে রোধে আসলে এই নীতিমালাগুলো অনেক ভূমিকা পালন করেছে। এর ফলে ওজোন স্তর ক্ষতির হুমকির আগের থেকে ক্রমশ কিছুটা হ্রাস পেয়েছে। সিএফসি আমাদের ওজোন স্তরটাকে ধ্বংস করে। তাহলে তুমি যদি হচ্ছে এই নীতিমালাগুলো বাস্তবায়ন করো, তাহলে এই নীতিমালাগুলো যদি প্রত্যেকে মেনে চলে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের সিএফসি কম নির্গত হচ্ছে, আমাদের পরিবেশটা গ্রিন থাকতেছে, আমাদের ওজোন স্তরটা কম ধ্বংস হচ্ছে। এরপর দেখো আমাদের একটা উদাহরণ দিয়েছে, 2000 সালেও শুধুমাত্র আমেরিকাতে এসব ক্ষতিকারক পদার্থ নির্গত হতো 60 বিলিয়ন টনের মতন, যা এখন ক্রমশ নিম্নমুখী। তো এই যে 7 বিলিয়ন টনের মতন যে আগে নির্গত হইতো 2000 সালে, এখন 2020-21-এও এত হচ্ছে না, এখন হচ্ছে এর তুলনায় কম নির্গত হচ্ছে। আগে রেফ্রিজারেশন বা কীটনাশক তৈরিতে সিএফসির এর অবাধ ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও, তুমি যদি আগে হচ্ছে রেফ্রিজারেশন বা তুমি যদি কোনো কীটনাশক তৈরি করতে চাও তখন সিএফসি ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা ছিল না, হ্যাঁ, কোনো বাধা থাকতো না। বাট গ্রিন কেমিস্ট্রির নীতিমালার জন্য এটা অনেকটাই সীমিত। এখন গ্রিন কেমিস্ট্রিটা যখন প্রণয়ন হলো তখন এটার জন্য আসলে এই নীতিমালাটা বাস্তবায়নের জন্য আমাদের হচ্ছে গিয়ে নর্মালি ওই যে আমরা কীটনাশক তৈরিতে যে সিএফসি ব্যবহার করতাম, অবাধ ব্যবহার করতাম, সেই অবাধ ব্যবহারটা আমরা কমিয়ে দিয়েছি বা এটা বন্ধ করে দিয়েছি।
এরপর দেখো আমাদের গ্রিন কেমিস্ট্রির তাৎপর্য দিয়েছে। গ্রিন কেমিস্ট্রি অবশ্যই তাৎপর্য আছে, আমাদের হচ্ছে পরিবেশটা ভালো রাখতেছে, হ্যাঁ অবশ্যই হচ্ছে গিয়ে আমরা মুক্ত বায়ু পাচ্ছি বা বিশুদ্ধ বায়ু পাচ্ছি। জাস্ট এই জিনিসগুলো রিডিং দিবে, এমনি বুঝলি মানে পড়লি বুঝবা আসলে। তারপর দেখো পরিবেশের উপরে সবুজ রসায়নের প্রভাব। অবশ্যই পরিবেশের উপরে সবুজ রসায়নের অনেক ভালো প্রভাব, খারাপ প্রভাব নেই। কারণ তোমার হচ্ছে পরিবেশটা যদি সবুজ থাকে, তোমার আমার জন্য, হেলথের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য, হ্যাঁ সব কিছুর জন্যই আমাদের জন্য ভালো। দূষণ না থাকলে কোনো কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, বাট দূষণ থাকলে তুমি আমি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই ক্ষতিগ্রস্ত হবে। তা অবশ্যই হচ্ছে গিয়ে রসায়নটা সবুজ থাকলে আমাদের জন্যই ভালো সেটা। ওকে, তো এখন অ্যাটম ইকোনমির সংজ্ঞা দিয়েছে, কমার্কে অনেক সময় আসে যে অ্যাটম ইকোনমি কি। অ্যাটম ইকোনমিটা হচ্ছে কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর, উৎপাদের, দেখছো এই যে আমি যেটা বলছিলাম সেটা এখানে বলছে যে উৎপাদের মোট ভর বিক্রিয়াটিতে ব্যবহৃত সকল বিক্রিয়কের সংকেতের মোট ভরের সমষ্টি অনুপাতকে। এই যে অ্যাটম ইকোনমি হচ্ছে এখানে সুন্দর করে সূত্রটা লিখছে যে কাঙ্ক্ষিত উৎপাদ, এই যে এখানে বেনজিনটা ছিল, সেই বেনজিনটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। কাঙ্ক্ষিত উৎপাদের ভর ইন্টু ডিভাইড হচ্ছে গিয়ে সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি, মানে বিক্রিয়ক যে কটা তুমি ব্যবহার করবা সকল বিক্রিয়কের ভর তোমার হচ্ছে নিচে নিয়ে আসতে হবে। একটা বিক্রিয়ক কিন্তু নয়, বিক্রিয়ক যদি তিনটা থাকে তিনটার ভরেরই সমষ্টি করে সেটা দ্বারা তুমি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদের ভরটাকে তুমি ভাগ করবা। এখানে 100 লিখে নাই, কিন্তু তুমি যদি পার্সেন্টেজে নিতে চাও তখন অবশ্যই হচ্ছে গিয়ে 100 দ্বারা গুণ করে তারপর আমরা পার্সেন্টেজ পাবো। আমরা কি বুঝছি গ্রিন কেমিস্ট্রি? স্যার তার আগে কি বিক্রিয়া সমতা করতে হবে? হ্যাঁ অবশ্যই বিক্রিয়া সমতা করতে হবে। মূল সংখ্যাটা আছে না, মূল সংখ্যাটা তো ইম্পর্টেন্ট। বিক্রিয়া অবশ্যই বিক্রিয়া করে অবশ্যই বিক্রিয়া সমতার দিকে তাকাতে হবে। আর প্রতিস্থাপন বিক্রিয়া আসলে হয় কি, এই বিক্রিয়াগুলো তো প্রতিস্থাপন বা সংযোজন বিক্রিয়া, তো প্রতিস্থাপন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে সমতা অটোমেটিক তৈরি হয়ে যায়। ঠিক আছে, জি স্যার। ওকে। তা আমরা এই পর্যন্ত বুঝছি মেবি নাকি? জি স্যার। গ্রিন কেমিস্ট্রির অঙ্ক জি যদি স্যার। পরীক্ষায় আসে ইনশাল্লাহ পারবো তো? জি স্যার। তোমাদের পরীক্ষার কথা জানি কবে বলছিলাম? সেকেন্ড পার্টের, একদম বলেন নাই। আচ্ছা যেহেতু বলি নাই তাহলে আজকে বলে দিচ্ছি। সেকেন্ড পার্টের হচ্ছে গিয়ে দ্বিতীয় অধ্যায়ের এক্সাম টাইমটা হবে, এক্সাম টাইম হবে গিয়ে তোমার 16 তারিখ, 16/1/21। বিকজ 16 তারিখ হচ্ছে শনিবার, তোমরা শুক্রবার দিলে তোমাদের জন্য ভালো হইতো। আমার রবিবার দিন এক্সাম আছে, সেজন্য শনিবার দিন হচ্ছে ক্লাসটা অফ থাকবে, তো আমরা শনিবারের ক্লাস টাইমে পরীক্ষাটা নিয়ে নিব। ঠিক আছে, মানে নেক্সট শনিবার তোমাদের এক্সাম।